ঈদের পর দেশে ফিরবেন লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া। নিউজ 24-কে জানালেন যুক্তরাজ্য বিএনপির নেতারা দেশবাসীর দোয়া কামনা। হজ যাত্রীদের সার্বক্ষণিক সেবায় হজ ব্যবস্থাপনা কেন্দ্র চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে এজেন্সিগুলোকে কড়া বার্তা। কুয়েতে হেরিটেজ ফেস্টিভ্যালে বাংলাদেশ সহ 43 দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি চিত্র। দেশীয় কারুশিল্পে প্রবাসীদের পাশাপাশি মুগ্ধ ভিনদেশিরাও। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদের পর দেশে ফিরবেন। তবে দেশে ফেরার দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে নিউজ 24-কে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বাসায় গিয়ে খালেদা জিয়ার নিয়মিত ফলো আপ করছেন বলেও জানান তারা। খালেদা জিয়ার চিকিৎসা এখনো পুরোপুরি শেষ হয়নি। লন্ডনের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড যেদিন বলবে সেদিনই দেশে ফিরবেন তিনি। খালেদা জিয়ার 15 জন সফর সঙ্গীর মধ্যে ইতিমধ্যে 8 জন দেশে ফিরে এসেছেন, বাকিরা তার সঙ্গে ফিরবেন। গত 7 জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পর লন্ডন ক্লিনিকে ভর্তি হন। টানা 17 দিন চিকিৎসা নিয়ে তিনি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। আমরা ওনাকে অনুরোধ করেছি যে আমাদের সাথে এইবার ঈদটা করে যান। আমরা আশা করি যদি উনি আমাদের কথা রাখেন তাহলে ঈদের ইমিডিয়েট করেই উনি বাংলাদেশে যাবেন। বেগম খালেদা জিয়া এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে আপনার মাধ্যমে প্রথমে আমি আহ্বান জানাবো, অ্যাপিল দিব যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি আলহামদুলিল্লাহ উনি অনেকটা বেটার ফিল করছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাজ্যের লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ মাসুদ রনি। রনি, বেগম খালেদা জিয়ার শরীরের কি অবস্থা সেটি আমাদের সে সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। পাশাপাশি দিনক্ষণ এখনো ঠিক হয়নি আমরা জানি, তারপরও কোনো ধারণা যদি আপনি দিতে পারেন এই বিষয়ে। পাশাপাশি তার দেশে ফেরা নিয়ে বিএনপি নেতাকর্মীরা কতটা উচ্ছ্বসিত সে সম্পর্কে জানাবেন। সারা, আসলে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। উনি হাসপাতাল থেকে বর্তমানে ওনার ছেলের বাসায় অবস্থান করছেন। কিন্তু বাসায় অবস্থান করলেও বাংলাদেশের ডাক্তার এবং ব্রিটেনের ডাক্তার পাশাপাশি আমেরিকার ডাক্তারের যৌথ যে মেডিকেল বোর্ড রয়েছে সেই বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন এবং তারা সার্বক্ষণিক খবর নিচ্ছেন। আমরা যতটুকু জেনেছি যে উনার শারীরিক অবস্থা অনেকটা উন্নতির পথে এবং উনি বর্তমানে ছেলের বাসায় এবং মানসিকভাবে খুবই উৎফুল্ল রয়েছেন, কারণ ওনার পরিবার রয়েছে। দীর্ঘদিন পরে উনি নাতনিদেরকে পেয়েছেন এবং ছেলে রয়েছেন। এই যে বিষয়টা উনার যে একটা উনার মধ্যে যে একটা না পাওয়া এবং পরিবার পরিজনকে দূরে রাখার যে একটা গ্যাপ ছিল, ওই গ্যাপটা পূর্ণ হয়েছে এবং উনি এক উৎফুল্ল রয়েছেন এবং তাদের সাথে পুষ্কল্প করছেন, সময় কাটাচ্ছেন। খুবই ভালো উনি যাচ্ছে। শারীরিকভাবে চিকিৎসার পাশাপাশি যেভাবে শারীরিক চিকিৎসার উন্নতি শারীরিক উন্নতি হচ্ছে, তেমনি ওনার মানসিক অবস্থার উন্নতি হচ্ছে। তো আমরা যেটা জানতে পেরেছি যে উনি ঈদের আগে বাংলাদেশে ফেরার সম্ভাবনা খুবই কম, তবে ঈদের পরে এপ্রিলে উনি হয়তো ফিরতে পারেন, সেই সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তবে সবকিছুর উপর নির্ভর করছে এই দেশের ডাক্তার এবং বাংলাদেশের ডাক্তার, আমেরিকার ডাক্তারদের যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের উপরে। তবে উনি বর্তমানে বাসায় চিকিৎসা নেবেন এবং হাসপাতালে না যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। তবে ডাক্তাররা যদি মনে করেন যে উনাকে হাসপাতালে নেবেন তাহলে হাসপাতালে যাবেন। তবে হাসপাতালে না যাওয়ার সম্ভাবনা বেশি এবং উনি বাংলাদেশে ঈদের আগে না ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। সারা। রনি, আপনাকে ধন্যবাদ।
হজযাত্রা সহজ, সুন্দর, নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে হজযাত্রীদের সার্বক্ষণিক সেবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র হজ পালন সহজ করার সুযোগ যেন সর্বোচ্চ কাজে লাগানো হয়। একজন হজযাত্রীও যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে প্রচেষ্টা থাকতে হবে। হজ এজেন্সিগুলোর দায়িত্ব কি হবে সেটা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে বুকলেট আকারে ও অনলাইনে প্রকাশের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। কুয়েতে অনুষ্ঠিত হলো হেরিটেজ ফেস্টিভ্যাল। সেখানে ৪৩টি দেশ তুলে ধরে তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও। দেশীয় লোকজ সংস্কৃতি ছাড়াও জামদানি শাড়ি, নকশি কাঁথা সহ বিভিন্ন কারুশিল্প প্রদর্শন করে বাংলাদেশ দূতাবাস। কুয়েত থেকে জাহাঙ্গীর পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়েত সিটির নিকটবর্তী আরব সাগরের তীরে কারি আল বাহার হিস্টোরিক্যাল ভিলেজে এই হেরিটেজ ফেস্টিভ্যাল প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের ৪৩টি দেশের দূতাবাস তাদের নিজ নিজ দেশের পক্ষে অংশগ্রহণ করে, তুলে ধরে তাদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি, বিভিন্ন প্রসিদ্ধ পণ্য সহ নানান কিছু। কে জানিয়েছেন সুযোগ একটা অপরচুনিটি হয়েছে, এটা ভালো হয়েছে, কিন্তু আরও সুযোগ রয়েছে এটাকে বহুবিধ করার জন্য। এই প্রদর্শনীতে কুয়েতে বাংলাদেশ দূতাবাস দেশীয় লোকজীবনের শৈল্পিক বৈশিষ্ট্যগুলো ছাড়াও জামদানি শাড়ি, নকশি কাঁথা, তাঁতশিল্প সহ বিভিন্ন কারুশিল্পের চিত্র তুলে ধরে। ইউক্রেনের ঐতিহ্যবাহী রুটি এনেছি, এটা বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করা হয়। এটা উসিক বিশ্বে ১ নম্বর, সবাই চেনে। এই পোশাকটাও ইউক্রেনের। আয়োজকরা বলছেন, এক দেশের সাথে আরেক দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পরিচয় করে দিতেই এমন উদ্যোগ। আমাদের এখানে কূটনীতিক প্রদর্শনী, ৪৩ দূতাবাস অংশগ্রহণ করেছে। এখানে দেশের পরিচয় এবং তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খাবার সম্পর্কে পরিচিতি পায়। আগামীতে পরবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যকে আরো ব্যাপক আকারে তুলে ধরার উদ্যোগ নেওয়ার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং পিঠা উৎসব। সুইজারল্যান্ড বিএনপির স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত এসব আয়োজনে ছিল আলোচনা সভাও। সেখানে কমিউনিটির সমস্যা উন্নয়ন ছাড়াও উঠে আসে বাংলাদেশের রাজনীতি। সুইজারল্যান্ডের জুরিখ থেকে বাকিউল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুইজারল্যান্ড বিএনপির স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জুরিখের স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং পিঠা উৎসব ২০২৫। জেনেভা, ভাসেল, আরাগাও সহ একাধিক ক্যান্টনে করা নতুন কমিটির নেতৃবৃন্দ সহ সুইজারল্যান্ড বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই পিঠা উৎসবের আয়োজন করে। হরেক রকম দেশীয় পিঠা পুলির পসরা বসে সেখানে। সবার সম্মিলিত উদ্যোগে এবং সবার সম্মিলিত উপস্থিতিতে আমরা ইনশাআল্লাহ সাফল্যমণ্ডিত করব। ছিল আলোচনা সভাও। বক্তাদের আলোচনায় কমিউনিটির উন্নয়ন সমস্যা ছাড়াও উঠে আসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রসঙ্গ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গঠনের যে আন্দোলন চলছে, যে কার্যক্রম চলছে, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুইজারল্যান্ড বিএনপির পক্ষ থেকে সবাই ঐক্যবদ্ধভাবে জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। সারা ইউরোপে আমাদের বিএনপিকে একমাত্র নিশানা হয়ে দেখায়। সুইজারল্যান্ড বিএনপির বিভিন্ন নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবক দল, যুব দল, মহিলা সংগঠন সবাই একত্রিত, আনন্দিত। কমিউনিটি সেবায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সবার সেবায় এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন সুইজারল্যান্ড বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কাউসার, দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খোকন, সহ সভাপতি মইনুল হক অপু, সাজ্জাদ হোসেন বাপ্পি সহ আরো অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালয়েশিয়া পেনাং মহানগর বিএনপির উদ্যোগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। পেনাং মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ আফতাব হোসেন অপুর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ হারুন দেওয়ানজি। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুল আলিম, জহিরুল খন্দকার, হজরত আলী স্বপন, মোহাম্মদ খোকন, মোহাম্মদ তরিকুল খান, মোহাম্মদ স্বপন মিয়া। বক্তব্য রাখেন মহসিন মিয়াজি, সজ্জাদ ইসলাম বাবু, আমজাদ হোসেন সাগর।
জার্মানির বার্লিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক ও সমর্থকদের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। আবু হানিফ ও সাইদুর রহমান ছবির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জার্মানিতে বিএনপির নেতা কাজী রেজাউল হক সাইদ, মোসলেম উদ্দিন, হামিদুল ইসলাম হেলাল, সাইদুর রহমান সাইদ, গিয়াসউদ্দিন কালামিয়া শফিক। আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন, সোহেল চৌধুরী, হাসান মোবারক। আজকের দিনটি অনুপ্রেরণা চেতনার। আজ আমরা এখানে বিভিন্নভাবে দূর দূরে থেকেও আমরা আবার বাংলা ভাষাকে আমরা ইন্টারনেটে বিভিন্নভাবে দেখতে পারতেছি। আমার জানতে হবে তার পটভূমিটা কখন থেকে শুরু হয়েছে। আবাসন খাতে বিনিয়োগে আগ্রহী প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে সৌদি আরবের জেদ্দা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হোমল্যান্ড পূর্বাঞ্চল সিটি এবং বসতবাড়ি পূর্বাঞ্চল ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম। সাংবাদিক বাহার উদ্দিন বকুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিরেক্টর কামরুজ্জামান, আলমগীর হোসেন, ওমর ফারুক চৌধুরী, দেলোয়ার হোসেন, রেজাউল করিম টিপু সহ জেদ্দার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পর কানাডাতেও বিপাকে পড়তে যাচ্ছেন ভারতীয় অভিবাসীরা। দেশটির নতুন অভিবাসন নীতিতে বহু ভিসা বাতিলের তৎপরতা শুরু হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছে কানাডায় অধ্যয়নরত 4.5 লাখ শিক্ষার্থী। চিন্তার ভাঁজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালেও। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের উপর চড়াও হন। বাদ যায়নি ভারতীয় অভিবাসীরাও। এরই মধ্যে 300-রও বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যাদের অনেককে হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠানো হয়। যুক্তরাজ্যেও শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়। সম্প্রতি জার্মানিতে ক্ষমতায় এসেছে কট্টরপন্থীরা। নয়া ডানপন্থী সরকার সীমান্ত নিয়ন্ত্রণ, শরণার্থী আইন, অভিবাসীদের সামাজিক সুবিধা দেওয়ার বিষয়ে কঠোর নীতি ঘোষণা করেছে। আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেনের মতোই জার্মানিও এবার ভারতীয়দের দেশছাড়া করবে। এই আবহে গেল 31 জানুয়ারি অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে কানাডাও। কানাডায় অস্থায়ী আবাসিক ভিসা বাতিলের নির্দেশ দিয়েছে অটোয়া। বলা হচ্ছে এতে ভারত ও কানাডার সংঘাতের আশঙ্কা আরো সুদৃঢ় হলো। এতে কানাডায় কাজ করতে যাওয়া ভারতীয় কর্মী এবং শিক্ষার্থীর জন্য সমস্যা সৃষ্টি হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে কানাডায় ভারতীয় শিক্ষার্থী রয়েছে 4,27,000। আসমাতুলি, নিউজ 24। সৌদি আরবের রিয়াদে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলামের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ সিটিতে গ্রিন বাংলা স্পোর্টস ক্লাবের উদ্যোগে STS স্পোর্টস ফেস্টিভ্যালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলামের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে আয়োজক কমিটি। এতে গ্রিন বাংলা অপারেশন কমিটির পক্ষ থেকে স্পোর্টস ফেস্টিভ্যালের পরিকল্পনা তুলে ধরেন ফখরুল ইসলাম। আগামী 14 মার্চ ফেস্টিভ্যালের কার্যক্রম শুরু হয়ে 25 মার্চ এই আয়োজনের পর্দা নামবে। ফেস্টিভ্যালের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আশরাফুল। সম্মেলনে সংবাদকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়। ইতালির রোমে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হল বহুজাতিক সাংস্কৃতিক সন্ধ্যা। সঞ্চারী সঙ্গীতায়নের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যার মূল আকর্ষণ ছিল বাংলা ভাষায় গান, কবিতা, দৃষ্টি প্রতিবন্ধী ইতালীয় নাগরিকদের সমবেত সঙ্গীত। সঞ্চারী সঙ্গীতায়নের প্রতিষ্ঠাতা সুস্মিতা সুলতানার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ইফতেখারুল আলম কনক, সাংবাদিক রিয়াজ হোসেন, জমির হোসেন সহ অনেকে। এ সময় বিভিন্ন দেশের শিল্পীরা বাংলায় দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। মূলত বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে বহুজাতিক নাগরিকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে সঞ্চারী সঙ্গীতায়ন। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।